যা অনেকটা আত্মজীবনীর মতো। হ্যাঁ, ঠিক এই নামেই মোস্তফা সরোয়ার ফারুকী একটা সিনেমা তৈরি করেছেন। মানে ইংলিশে বললে হয়তো একটু সুন্দর শোনায়, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, কিন্তু আলটিমেটলি এটাই। তো মোস্তফা সরোয়ার ফারুকী কেন, ভালোবাসার কী যেন ছিল, 12 মাসে 13টা সিনেমা নাকি 14টা সিনেমা, সেই সিনেমার অংশ হিসেবে চরকি অরিজিনাল ফিল্মসে প্রিমিয়ার হলো সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। হ্যালো বন্ধুরা, আমাদের মোকাম্মেলস জার্নালের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে, তাই হয়তো সময় নষ্ট না করে শুরু করা যাক সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি সিনেমাটির রিভিউ এবং অ্যানালাইসিস। এখানে মূলত তিথি এবং ফারহানের সংসার দেখানো হয়েছে। তিথি, যিনি একজন বাংলাদেশের সুপারস্টার অ্যাক্ট্রেস, অভিনয়কে প্রায়োরিটি দিতে গিয়ে তার সংসারটাকে কিছুটা সেকেন্ড প্রায়োরিটিতে রেখেছেন। একই সঙ্গে তার হাজব্যান্ড ফারহান একজন ফিল্ম মেকার এবং সেই সঙ্গে অ্যাক্টিভিস্ট, সেও তার ক্যারিয়ারকে প্রাধান্য দিতে গিয়ে তার সংসার নিয়ে চিন্তা করার মতো সময় বের করে উঠতে পারেননি। তো একদিন তিথি এক জায়গায় ঘুরতে গিয়ে তার মনে হলো, মানে তারা তো অনেক ফ্যানদের খপ্পরে পড়েন, অনেক সময় ফ্যানদের একজন তাকে প্রশ্ন করে বসে, আপা আপনারা বাবু নেন না কেন? তারপর তিথির মনে হতে থাকে যে আসলে আমাদের একটা সন্তান দরকার। সেই সন্তান ধারণ করতে গিয়ে তারা বিভিন্ন প্রবলেমের ভেতর দিয়ে যায়, যেটা সাধারণত হয়ে থাকে বাঙালি মেয়েদের ক্ষেত্রে। একটু বয়স হয়ে গেলে কনসিভ করা নিয়ে কিছুটা প্রবলেম ফেস করতে হয়, এখানেও ঠিক তাই হয়েছে। তো এর ফলে তারা আশেপাশে ছোটোখাটো সমস্যা ফেস করতে থাকে। একসময় তিথি কনসিভ করে এবং তারপর কী হতে থাকে এবং তাদের সেই সন্তান পৃথিবীতে আসার আগ পর্যন্ত, তাই নিয়ে এই সিনেমা। এবার আমরা এই সিনেমাটির অ্যানালাইসিস করব। এই সিনেমার গল্প লিখেছেন মোস্তফা সরোয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা। এই সিনেমা দেখে আমার ম্যাক্সিমাম টাইমই মনে হয়েছে তারা তাদের নিজেদের জীবনের গল্পটাই একটু রং মশলা মিশিয়ে বলার চেষ্টা করেছেন। হ্যাঁ, এই কারণেই হয়তো এই সিনেমার নাম সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। এই সিনেমাটা শুরুতে যতটা হালকা চালে শুরু হয়েছে, সিনেমাটি যত এগোতে থাকে এই সিনেমার পয়েন্টগুলো না তত স্ট্রং হতে থাকে। পয়েন্ট নাম্বার 1, বাবা মা হওয়ার যে বিষয়টা। আমি নিজেও যখন বাবা হয়েছি তখন আমি ফিল করেছি যে সন্তান আসার আগের প্রতিটা মুহূর্ত একজন বাবা মায়ের জন্য কতটা ইম্পর্টেন্ট, মানে কতটা স্নায়ুচাপ তারা ভোগ করেন, একই সঙ্গে এনজয় করেন। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে, বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে। আমার মনে হয়েছে আমার যখন প্রথম ছেলে হচ্ছিল তখন আমরা দেখছি যে এই সপ্তাহে তার চুল গজাচ্ছে, এই সপ্তাহে তার নখ গজাচ্ছে, এই সপ্তাহে তার চোখগুলো ফুটছে, এই সপ্তাহে তার ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে। এই সব বিষয়গুলোকে যখন দেখছি এবং জানছি তখন নিজেদের মধ্যে না এক ধরনের উত্তেজনা অনুভব করেছি। এবং এই সিনেমায় তিথি এবং ফারহানের চরিত্রগুলোর মধ্যেও সেই উত্তেজনাতে আমি না আমার নিজেকে ফিল করেছি, যা আমার বেশ ভালো লেগেছে। এরপর সেকেন্ড যে ব্যাপার, আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় একজন অ্যাক্টিভিস্টদের কতটা কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় তার একটা নিদর্শন এখানে আছে। সেটাই এই সিনেমার মূল প্লট পয়েন্ট। তাই আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। এটা যারা সিনেমাটি দেখছেন বা দেখবেন বলে ঠিক করছেন বা যারা দেখেছেন তারা জানেন। এবং এই জায়গাতে এসে আমার কাছে মনে হয়েছে যে বাবা মায়েরা সবসময় হেরে যেতে চায় সন্তানের জন্য। কারণ সন্তানকে প্রথমবার চোখে দেখার যে আনন্দ, সে আনন্দের সঙ্গে পৃথিবীর কোনো হতাশা, কোনো কষ্ট, কোনো কিছুরই তুলনা হয় না। মানে ওগুলো খুবই নগণ্য মনে হতে থাকে। তো এখানে সেই জিনিসটা দেখানো হয়েছে এবং মানে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, আমি পার্সোনালি ফিল করেছি ব্যাপারটা। অবভিয়াসলি আমি যেহেতু বাবা হয়েছি, আমি জানি ব্যাপারগুলো কেমন, কী ধরনের। ওই ফিলিংসটা আমি কখনো বাবা হয়নি তার কাছে এক্সপ্লেন করা সম্ভব না, বা সে বুঝতে পারবে না। শুধুমাত্র যে বাবা হয়েছে বা বাবা হওয়ার বিষয়টাকে সে অনুভব করেছে, তারাই শুধুমাত্র এই জিনিসটা বুঝতে পারবেন। সেই সঙ্গে আরেকটা বিষয়, আমাদের চারপাশে যে এত আওয়াজ, এত হইচই, সেগুলো কি কখনো আমরা ফিল করি? আমি যে এলাকায় থাকি এখানে অটোরিকশা ভরপুর। অটোরিকশা মানে হচ্ছে যে ব্যাটারি চালিত রিক্সাগুলো। মাই গুডনেস, এটা একটা আজাব হয়ে যায় যখন আমি বাসা থেকে বের হই। ব্যাটারিওয়ালা রিক্সাগুলো অনবরত প্যাঁ 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 করে হর্ন বাজাতে থাকে এবং অস্থির করে তোলে। এ তো গেল গলির রাস্তা। বড় রাস্তায় যাই, বাস, ট্রাকের হর্ন অহেতুক সবাই শুধু হর্নই বাজাচ্ছে। কেন বাজাচ্ছে জানি না, শুধু হর্ন বাজিয়েই যাচ্ছে। তো এই যে প্রতিনিয়ত আমরা একটা শব্দ দূষণের ভেতর দিয়ে বড় হচ্ছি বা বেড়ে উঠছি, এতে আমাদের সন্তানরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমরা খোঁজ রাখি কতটুকু? এই সিনেমায় তিথি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা এবং ফারহান চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী।
এছাড়া আরও ছিলেন ইরেজাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবন এবং মনোয়ার হোসেন ডিপজল। ডিপজল এই সিনেমায় একটা স্পেশাল ফ্লেভার এনেছেন, যা ভালো লেগেছে। শরাফ আহমেদ জীবন ভার্সেটাইল অ্যাক্টর, তার কাজ সবসময় আমার ভালো লাগে। তিনি তার কমিক টাইমিংগুলো এক্সেলেন্ট, তিনি দারুণ অভিনয় করেছেন। ডলি জহুর হয়তো স্পেস কম পেয়েছেন, কিন্তু তিনি বেশ ভালো অভিনয় করেছেন। এই একটা জায়গাগুলো নিয়ে আমার খুব আফসোস, এই যে ডলি জহুর, সুবর্ণা মুস্তফা, আসাদুজ্জামান নূর, আফজাল হোসেন, তাদেরকে নিয়ে না আর একটু বেশি বেশি কাজ হওয়া প্রয়োজন এবং একটু বয়স্ক চরিত্রগুলোকে কিছুটা ইম্পর্টেন্স দিয়ে একটা চরিত্র তৈরি করা বা গল্প তৈরি করাটা খুব জরুরি। আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে দেখতে পাই যেখানে খুব সিনিয়র আর্টিস্টদের খুব সুন্দর করে ব্যবহার করা হচ্ছে। নাসিরুদ্দিন শাহ, অনুপম খের, তারপর হচ্ছে অমিতাভ বচ্চন, তাদেরকে খুব সুন্দর সুন্দর রোল দেওয়া হচ্ছে এবং তারা ফাটিয়ে অভিনয় করছেন, এই বয়সেও ফাটিয়ে অভিনয় করছেন। সেখানে আমাদের সিনিয়র আর্টিস্টদের জন্য কোনো চরিত্রই নেই। এখানে ডলি জহুরকে রাখা হয়েছে 2-3টা সিনের জন্য, কিন্তু এই চরিত্রটা কত সুন্দরভাবে মিশে যেতে পারতো গল্পের সঙ্গে। কারণ মেয়ে যখন মা হয়, সেটা তার মায়ের জন্য কতটা আনন্দের, সেই জায়গাটায় এখানে মিস করে গেছে দারুণভাবে। ওটার একটু সুন্দরভাবে দেখানো যেতে পারতো, বা মা মেয়ের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা এক মুহূর্তে ঘুচে যেতে পারতো নাতি নাতনির খুশিতে। তো সেই জায়গাগুলো এখানে একটু মিস করে গেছে। ইরেজাকের ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল, কিন্তু স্পেস কম ছিল। ভালো। সবচেয়ে সারপ্রাইজিং ছিল এই সিনেমায় মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি যে এভাবে অভিনয় করতে পারবেন বা করবেন, সেটা আমার ধারণার বাইরে ছিল এবং তিনি তার জায়গাটা বেশ ভালোভাবে প্লে করেছেন। তিশা তো সবসময় ভালো অভিনেত্রী, তিনিও দারুণ অভিনয় করেছেন। পার্সোনালি আমার বেশ ভালো লেগেছে। আর পরিচালক হিসেবে মোস্তফা সরোয়ার ফারুকী যে জীবনের ছোট ছোট জায়গাগুলোকে অনুভব করেছেন বা টাচ করেছেন, সেগুলো সত্যি মুগ্ধ করার মতো ছিল। একজন পরিচালক একজন বুদ্ধিজীবী, তাদের আসলে কাজ কি? জীবনটাকে তো ফিল করানো মানুষকে, বা জীবন বোধ সম্পর্কে নতুন একটা ধারণা দেওয়া। সেই ধারণাটা তিনি এখানে বেশ ভালোভাবে দিয়েছেন। আমি জানি আমাদের গায়ের চামড়া অনেক মোটা, আমাদের এসব আসলে ফিল হয় না, মাথার উপর দিয়ে চলে যায়, গায়ে লেগে উল্টা দিকে ঘুরে যায় সেই সব বার্তাগুলো। তারপরও তাদের এই বার্তাগুলো দিতে হবে। তারাই এইগুলো আমাদের বারবার বারবার বলে 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 আত্মস্থ করাবেন যে আমাদের আরও পরিশুদ্ধ করতে হবে। তবেই সমাজ, রাষ্ট্র সবখানেই সুন্দর পরিবেশ তৈরি হবে। যারা এই সিনেমাটি দেখেছেন তারা চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এই সিনেমাটি আপনাদের কেমন লেগেছে। আর যারা এখনও দেখেননি তাদের আমি বলবো যে সিনেমাটি দেখুন, যদি ফিল করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।